আমরা আজকে চমৎকার কিছু কনসেপ্ট নিয়ে কাজ করব। আমরা আজকে উপাংশের মাধ্যমে লব্ধি শিখব। আমরা ভেক্টরের ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। ভেক্টর লব্ধি পড়ছি আমরা। আজকে আমরা লব্ধির লাস্ট কনসেপ্ট মনে আছে তোমাদের নিশ্চয়ই। আমরা লব্ধির পাঁচটা আমরা উপায় শিখেছিলাম। 1 নাম্বার উপায় ছিল লব্ধির 5টি উপায় শিখেছিলাম। 1 নাম্বার উপায় কি ছিল মনে আছে তোমাদের? সাধারণ বিধি। 2 নাম্বার কনসেপ্ট ছিল আমাদের ত্রিভুজ বিধি। 3 নাম্বার কনসেপ্ট ছিল আমাদের বহুভুজ বিধি। 4 নাম্বার কনসেপ্ট ছিল আমাদের সামান্তরিক বিধি। 5 নাম্বার কনসেপ্ট ছিল আমাদের উপাংশ বিধি। আমরা মোটামুটি সামান্তরিক বিধি পর্যন্ত তোমাদের গত ক্লাসে শিখিয়েছি। আজকে আমরা উপাংশ বিধি নিয়ে কাজ করব। আমরা আজকে উপাংশ নিয়ে কাজ করব। তাহলে উপাংশ কি বাচ্চারা? উপাংশ হচ্ছে, আমরা তোমাদের গতদিন শিখিয়েছিলাম যে দুটি ভেক্টরকে আমরা কি করেছিলাম? যোগ করেছিলাম। যোগ করলে আমরা রেজাল্টেন্ট বা লব্ধি পেয়েছিলাম। মনে আছে নিশ্চয়ই তোমাদের? দুইটা ভেক্টরকে আমরা যখন যোগ করেছিলাম তখন তাদের মাঝখানে আমরা লব্ধি বা যোগফল পেয়েছিলাম। মনে করেছি এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ আলফা, এইটা তাদের লব্ধির সাথে কোণ থিটা, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর, রাইট? তাইলে দুটি ভেক্টর যখন যুক্ত হয়ে একটি ভেক্টর তৈরি হয়েছে তখন তার নাম হচ্ছে লব্ধি। দুটি ভেক্টর যোগ করে যখন একটি ভেক্টর তৈরি হয়েছে তখন এটার নাম হবে লব্ধি। আর যাদেরকে যোগ করেছি তাদের নাম হচ্ছে উপাংশ বা অংশক। এই পি এবং কিউ এদের নাম হবে উপাংশ বা অংশক। আর এর নামটা হবে হচ্ছে লব্ধি। তাহলে লব্ধির সংজ্ঞা কি ছিল? একাধিক ভেক্টর যুক্ত হয়ে যদি একটি ভেক্টর তৈরি করে তার নাম হচ্ছে লব্ধি। আর এখন সংজ্ঞা হবে হচ্ছে একটি ভেক্টর ভাগ করে বা বিভাজিত করে যদি একাধিক ভেক্টর পাওয়া যায় তখন তাদেরকে নাম দিব কি বলতো? উপাংশ। একটি ভেক্টর ভাগ করে বা বিভাজিত করে যদি একাধিক ভেক্টর পাওয়া যায় তখন তার নাম দিব কি বলতো? উপাংশ, ঠিক আছে, বা অংশক। তাহলে একটি ভেক্টর ভেঙে যদি আমরা একাধিক ভেক্টর পাই তাহলে আমরা সাইন রুল দিয়ে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? আমরা যদি একটু সামান্তরিকটা এঁকে নেই তোমাদের জন্য, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের কাছে একটা সামান্তরিক ছিল। আচ্ছা, সামান্তরিকের কনসেপ্টটায় যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নিই। আমাদের কাছে একটা ত্রিভুজের সাইন রুল আছে। যে কোনো ত্রিভুজের একটা সাইন রুল আছে। ত্রিভুজের একটা সাইন রুল আছে। ত্রিভুজের সাইন সূত্রটা হচ্ছে, আমার কাছে মনে করো এবিসি একটা ত্রিভুজ আছে। সেই ত্রিভুজের যে কোনো দুইটা বাহু, একটা বাহু এবি আরেকটা মনে করলা বিসি, একটা বাহু এবি আরেকটা হচ্ছে বিসি, আরেকটা মনে করলা যে এসি। আচ্ছা, লব্ধি যাই হোক, যেভাবেই হোক না কেন নিয়মটা হচ্ছে ত্রিভুজের যে কোনো একটা বাহু, মনে করলা এবি একটা বাহু নিলাম এবং তার বিপরীত যেই কোণ, এবির বিপরীত কোণ হচ্ছে সি। ত্রিভুজের যে কোনো একটা বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত সবসময় একই থাকবে। এবিকে আমরা যদি তার বিপরীত কোণ সাইন সি দিয়ে ভাগ দেই, বিসিকে যদি আমি তার বিপরীত কোণ সাইন এ দিয়ে ভাগ দেই, আমরা যদি এসিকে তার বিপরীত কোণ সাইন বি দিয়ে ভাগ দিই, তাহলে এই তিনটা ক্ষেত্রের মানটা একই হবে। সার্বজনীন ধ্রুবক না। আবার মনে করো পৃথিবীর যেমন সকল ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, কিন্তু পৃথিবীর সকল ত্রিভুজের যে কোনো বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত আবার কি হবে না বলতো? একই রকম হবে না, ঠিক আছে? এক একটার এক এক রকম। তাহলে আমরা কি বলছিলাম? ত্রিভুজের যে কোনো একটা বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত, ত্রিভুজের যে কোনো একটি বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত একটা কি রাশি বলতো? ধ্রুবক। এটা মনে রাখলে আমরা ত্রিভুজের সাইন রুল দিয়ে, এই রুলটা দিয়ে আমরা খুব সহজে উপাংশের মান বের করতে পারবো। ত্রিভুজের যে কোনো একটা সাইনের সূত্রটা কি? সাইন রুল, ত্রিভুজের যে কোনো বাহু তার বিপরীত কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব রাশি। যেমন আমরা যদি একটা সামান্তরিক নেই, এই সামান্তরিকের বাহু কয়টা? 4টা। এর মধ্যে কর্ণটা হচ্ছে তাদের লব্ধি, মনে আছে নিশ্চয়ই তোমাদের? সামান্তরিকের কর্ণটা হচ্ছে তাদের লব্ধি। তাহলে এটা যদি তাদের লব্ধি হয় তাহলে সেই ক্ষেত্রে এইটা মনে করলা আলফা কোণ, এইটা মনে করলা বিটা কোণ। তাহলে ভাষাটা হচ্ছে এরকম, আর ভেক্টরকে কে আলফা এবং বিটা কোণে দুটি
উপাংশে বিভাজিত করো। তাহলে আলফা কোণ এবং বিটা কোণে দুইটা উপাংশে বিভাজিত করতে বলছে। তাহলে আর ভেক্টরটা যদি আলফা কোণে এইটা যদি একটা উপাংশ হয় এক্স আর বিটা কোণে যদি একটা উপাংশ হয় ওয়াই, এটা যেহেতু একটা সামান্তরিক সেহেতু কর্ণটা যদি আর হয় তাহলে আর কে ভাঙা দুইটা বাহু পাবো। এটাই তো কনসেপ্ট। দুইটা কোনো সামান্তরিকের কর্ণটা হচ্ছে লব্ধি এবং কি করতে পারবো বলো তো, আমরা দুইটা বাহু কি করতে পারবো, বের করতে পারবো। তাহলে আমাকে বলো তোমরা যে এটা যদি এক্স হয় তাহলে আমরা কি বলতে পারি এই বাহুটা আর এই বাহুটা যদি আমরা নামকরণ করে ফেলি ও এ সি বি একটা সামান্তরিক, তাহলে সামান্তরিকের আর বাহু অর্থাৎ কি ওসি বাহুটা হচ্ছে কর্ণ বা লব্ধি। এই আর বাহুকে ভাঙলে এক্স এবং ওয়াই দুইটা ভেক্টর পাওয়া যাবে। তাহলে আমরা যদি বলি এইটা ওয়াই ভেক্টর, তোমার কি বুঝতে বাকি আছে এইটাও ওয়াই ভেক্টর। আমি যদি তোমাকে বলি এটা আলফা কোণ, এটা বিটা কোণ, তাহলে এই কোণটাও কি বলতো বিটা কোণ। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি একটা ত্রিভুজ চিন্তা করি, ত্রিভুজ ও এ সি, এই ত্রিভুজে চিন্তা করো তোমরা যে কোন একটা বাহু, মনে করলো এক্স বাহু, তার বিপরীত কোণটা কত বলতো সাইন বিটা। ওয়াই বাহু চিন্তা করো, তার বিপরীত কোণটা কত সাইন আলফা। একই রকম আর বাহু, তার বিপরীত কোণটা কত, তাহলে এই ত্রিভুজের এটা আলফা এটা বিটা হইলে এটা 180 মাইনাস আলফা প্লাস বিটা। তার মানে কি দাঁড়াইতেছে বলতো আর বাই কত সাইন পাই মাইনাস, তাহলে ঘটনা কি দাঁড়াইলো দেখো তো, এক্স যদি চিন্তা করি এক্স বাই কত সাইন বিটা, ওয়াই বাই কত সাইন আলফা, সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা, তোমরা জানো এটাকে আমরা সাইন আলফা প্লাস বিটা লিখতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কার মান লাগবে এক্স এর মান, কারণ যেহেতু লব্ধি আর দেয়া আছে এবং কোণও দেওয়া আছে আলফা বিটা, সেহেতু আমরা এখান থেকে কার মানটা বের করব, আমরা মূলত এক্স এবং ওয়াই এর মানটা বের করব। তাহলে আমরা যদি এখান থেকে এই এক্স এবং আর যেহেতু দেয়া আছে আর, তাহলে এক্স বাই কি পেলাম বলতো সাইন বিটা ইকুয়াল টু আর বাই কি লেখা যায় বলতো সাইন আলফা প্লাস বিটা। তার মানে আমরা এক্স ইকুয়াল টু কি লিখবো আর সাইন বিটা বাই কত বলতো সাইন আলফা প্লাস বিটা। একই রকম ভাবে যদি আমি তোমাদেরকে বলি আমি ওয়াই ভেক্টর চাচ্ছি, তাহলে ওয়াই ইকুয়াল টু দেখো এই যে এই দুইটা লাইনের মধ্যে একটু চিন্তা করো, ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি বলতো আর সাইন বিটা বাই কত বলতো সাইন আলফা প্লাস বিটা। তাহলে একটা এক্স ভেক্টর আর একটা হচ্ছে ওয়াই ভেক্টর, একটা এক্স ভেক্টর আর একটা হচ্ছে ওয়াই ভেক্টর। ক্লিয়ার? এভাবে আসে আর কি। তোমরা যদি চাও এই প্রুফটা একটু দেখে নিতে পারো, কিন্তু প্রুফ তো কখনো আসে না পরীক্ষায়, সেহেতু আমরা আমাদের এক্সপ্লেনেশনে চলে যাব যে এটা কিভাবে পেয়েছি বা কিভাবে সহজে মনে রাখবা। একদম সহজ কথা বাচ্চারা, তোমরা যদি মনে করো যে আমার কাছে দুইটা উপাংশ বের করতে হবে আলফা আর বিটা কোণে, তাহলে অবশ্যই তাদের একটা কি থাকবে বলতো লব্ধি থাকবে। তাহলে এটা যদি লব্ধি থাকে তাহলে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে কি বিটা কোণ, তাহলে টোটালটা কত বলতো আলফা প্লাস বিটা। তাহলে এটা হচ্ছে আর ভেক্টরকে ভেঙে আমরা দুইটা উপাংশে নিয়ে আসবো, একটা এক্স উপাংশ আর একটা আর কে ভেঙে ওয়াই উপাংশে নিয়ে আসবো, একটা এক্স উপাংশে নিয়ে আসবো একটা ওয়াই উপাংশে নিয়ে আসবো। তাহলে নিয়মটা হচ্ছে অনেক সহজ কথা, আমরা যদি এক্স এর মানটা বের করতে চাই তোমাদের জন্য, তাহলে এক্স ইকুয়াল টু ভাঙতেছি কাকে আর কে, নিয়ম হচ্ছে যাকে ভাঙবো সেটা লিখবো আর যেই ভেক্টরটা নিবো অপর ভেক্টরের কোণ নিব। তাহলে এই এক্স ভেক্টরের মান বের করতেছি অপর ভেক্টর মানে কত বলতো সাইন বিটা, আর নিচে হচ্ছে সাইন টোটালটা আলফা প্লাস বিটা। ওর কথা বুঝতে পারছো না পারো নাই? একই রকম ভাবে যদি আমরা চিন্তা করি ওয়াই ভেক্টর, তাহলে আর ইন্টু কত বলতো, একই রকম যদি ওয়াই ভেক্টর চিন্তা করি তাহলে আর ভেক্টর সাইন কত বলতো, আর ভেক্টর সাইন কত বলতো, নিয়মটা কি বলতো ওয়াই ভেক্টরকে বের করতেছি অপরটার কোণ, তার মানে কি বলতো সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। বুঝছো কিনা দেখো, এটাই হচ্ছে উপাংশ। অর্থাৎ কোনো একটা ভেক্টরকে ভেঙে আমরা যদি কি করি বলতো একাধিক ভেক্টর বানাতে চাই, দুইটা ভেক্টর বানাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আর ভেক্টরকে ভেঙে আমরা এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টর তৈরি করতে চাই। তাহলে এক্স ইকুয়াল টু কি পেলাম আর সাইন কত বলতো অপর ভেক্টরের কোণ সাইন বিটা বাই সাইন টোটাল কোণ আলফা প্লাস বিটা। একই রকম যখন ওয়াই ভেক্টর তৈরি করব ওয়াই ইকুয়াল টু কত বলতো ভাঙতেছি কাকে আর কে, তাহলে আর সাইন কত বলতো অপর ভেক্টরের কোণ আলফা বাই সাইন কত বলতো টোটাল কোণ আলফা প্লাস বিটা। আন্ডারস্ট্যান্ড? দেখো বুঝছো কিনা? এভাবে আমরা একটা ভেক্টর ভেঙে দুইটা ভেক্টর পেতে পারি। তাহলে ত্রিভুজের সাইন রুল দিয়ে একটা ভেক্টর ভেঙে দুইটা ভেক্টর পাওয়া যায়, আবার ত্রিভুজের সাইন রুল দিয়ে একটা ভেক্টর ভেঙে দুইটা ভেক্টর পাওয়া যায়, আর
যদি এরকম হয় যে একটা ভেক্টর ভেঙে কয়টা ভেক্টর পেতে পারি আমরা, এরকম প্রশ্ন যদি আসে তাহলে যদি একটা থেকে দুইটা হয়, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এরকম অসংখ্য ভেক্টর পাওয়া যাবে। তাহলে প্রশ্নটা যদি হয় যে একটি ভেক্টর ভেঙে কয়টি উপাংশ পাওয়া সম্ভব, অ্যান্সার হবে অসংখ্য। কিন্তু প্রশ্নটা যদি এমন হয় যে একটি ভেক্টর ভেঙে সাইন সূত্রের মাধ্যমে কয়টা ভেক্টর পাওয়া যাবে, তখন অ্যান্সার কি হয় বলতো, অ্যান্সার হবে দুইটি। আশা করি বুঝতে পেরেছো বাচ্চারা। এখন যদি এরকম হয় যেই দুইটা ভেক্টর আমরা ভাঙতেছি, অর্থাৎ এখানে দুইটা ভেক্টর, একটা কি বলতো আলফা ভেক্টর আর একটা কি বিটা ভেক্টর, যেই দুইটা ভেক্টর আমরা ভাঙতেছি সেই দুইটা ভেক্টর মিলে যদি কত ডিগ্রি হয় বলতো, যেই দুইটা ভেক্টর আমি ভাঙতেছি সেই দুইটা ভেক্টর মিলে যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ আলফা ভেক্টর আর বিটা ভেক্টর যোগ করলে যদি আমরা কি পাই বলতো 90 ডিগ্রি পাই, তখন এটার নাম হবে কি বলতো লম্ব উপাংশ। লম্ব উপাংশ। যেই ভেক্টরটাকে ভাঙতেছি সে কিন্তু লম্ব না, ভাঙার পরে যা পাচ্ছি সেটা কি লম্ব উপাংশ বা লম্বাংশ। যেই ভেক্টরকে ভাঙতেছি, যেই ভেক্টরকে ভাঙছি সেটা লম্ব না, কিন্তু ভাঙে যা পাচ্ছি তারা যদি লম্ব হয় তখন তার নাম হয়ে যাবে লম্ব উপাংশ বা লম্বাংশ। বাচ্চারা বোঝার চেষ্টা করো, এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, এরা পরস্পর লম্ব, অর্থাৎ যাকে ভেঙেছিলাম, অর্থাৎ যদি এরকম হয় আর ভেক্টরকে ভেঙেছি, তাহলে এই আর ভেক্টরটাকে, অর্থাৎ এই ভেক্টরটাকে ভেঙে আমরা এক্স এবং ওয়াই এই দুইটা ভেক্টর পেয়েছি, এক্স এবং ওয়াই এই দুইটা ভেক্টর পেয়েছি, এরা কি পরস্পর লম্ব। অর্থাৎ একটা কোণ যদি আলফা হয় তাহলে আরেকটা কোণ তো ছিল বিটা, কিন্তু এখন এই বিটা কোণটাকে আমরা লিখতে পারি 90 মাইনাস আলফা। কথা বুঝছো না বুঝো না? কথা কি বুঝতে পেরেছো? কোনো একটা ভেক্টর ভেঙে যদি দুইটা ভেক্টর পাইতো সামান্তরিক বা ত্রিভুজের সাইন সূত্র দিয়ে আমরা একটা ভেক্টর ভেঙে দুইটা ভেক্টর পেতে পারি। এই যে একটা ভেক্টর ভেঙে দুইটা ভেক্টর পেলাম, এই দুইটা ভেক্টর যদি পরস্পরের উপর লম্ব হয় তখন এটার নাম হয়ে যাবে কি বলতো লম্ব উপাংশ। কি নাম হয়ে যাবে? লম্ব উপাংশ। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা যদি কি করি বলতো, আর ভেক্টরটাকে ভেঙে আলফা এবং বিটা কোণে দুইটা লম্ব উপাংশ পাই, আর ভেক্টরটাকে ভেঙে আলফা এবং বিটা কোণে দুইটা লম্ব উপাংশ পাই, তাহলে সেই ক্ষেত্রে বিটা কোণটা হইতে হবে কত বলতো 90 মাইনাস কত আলফা, যেহেতু দুইটা মিলে লম্ব হবে। খেয়াল করো এইখানে আলফা প্লাস বিটা লম্ব হতেও পারে নাও হতে পারে, কিন্তু লম্বাংশ হইতে হইলে অবশ্যই তাদেরকে কি হতে হবে, লম্ব হতেই হবে। অর্থাৎ আমরা প্রশ্নটা এভাবেই বলতে পারি যে সকল লম্ব উপাংশই উপাংশ, কিন্তু সকল উপাংশ লম্বাংশ নয়। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি এখানে এক্স এর মানটা চাই, তাহলে এক্স এর ইকুয়াল টু কি, ভাঙতেছি কাকে, আর কে, এক্স ইকুয়াল টু কি, ভাঙতেছি কাকে, আর কে, তাহলে নিয়ম হচ্ছে অপর ভেক্টরের সাথে কোণ নিব। তাহলে আর সাইন কত বলতো 90 মাইনাস আলফা বাই সাইন কত বলতো আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটাটা কত বলতো টোটাল কোণ না, তাহলে আমরা আলফা প্লাস বিটা না লিখে টোটাল 90 ডিগ্রি লিখে দিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে কি পাইলাম বলতো, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, ভাঙতেছি কাকে, আর কে, সাইন কত 90 মাইনাস আলফা মানে কজ আলফা। একই রকম ভাবে যদি আমরা ওয়াই এর মানটা বের করতে চাই, তাহলে ভাঙতেছি কাকে, আর কে, তাহলে সাইন অপর ভেক্টরের কোণ, অপর ভেক্টরের কোণ, তাহলে সাইন আলফা বাই সাইন কত বলতো আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটাকে আমরা এখানে কি লিখে দিব, যেহেতু লম্ব উপাংশ সেহেতু আলফা প্লাস বিটাকে 90 ডিগ্রি লিখে দেব। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি বলতো ওয়াই ইকুয়াল টু কত বলতো সাইন আর সাইন আলফা। তাহলে একটু খেয়াল করে দেখো বাচ্চারা, এক্স ইকুয়াল টু কি পেলাম, এক্স ইকুয়াল টু পেলাম আর কজ আলফা, আর ওয়াই ইকুয়াল টু পেলাম আর সাইন আলফা। এক্স ইকুয়াল টু পেলাম আর কজ আলফা, আর ওয়াই ইকুয়াল টু পেলাম আর সাইন আলফা। এক্স ইকুয়াল টু পেলাম আর কজ আলফা, ওয়াই ইকুয়াল টু পেলাম আর সাইন আলফা। কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে একটু চিন্তা করে বলো, যেহেতু এক্সটা ভূমি বরাবর সেজন্য আমরা এটাকে কি করব বলতো, এটাকে আনুভূমিক উপাংশ লিখব। যেহেতু এক্সটা ভূমি বরাবর সেহেতু এটাকে আমরা আনুভূমিক উপাংশ লিখব, আর ওয়াইটা যেহেতু উলম্ব বরাবর সেহেতু এই ক্ষেত্রে আমরা এটাকে উলম্ব উপাংশ লিখব। অর্থাৎ বাচ্চারা আনুভূমিক উপাংশ হচ্ছে কজ আলফা আর উলম্ব উপাংশ হচ্ছে সাইন আলফা। আচ্ছা, বিষয়টা আরেকটু সহজ করতে চাই আমরা। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এখানে যে এক্স এবং ওয়াই একটা ভেক্টর ভেঙে যে লম্ব উপাংশ দুইটা পাইলাম, একটা হচ্ছে এক্স সেটা হচ্ছে আর সাইন আলফা, আরেকটা হচ্ছে ওয়াই সেটা হচ্ছে আর কজ আলফা। একটু চিন্তা করে বলো, আমরা দেখো তো এক্স আর ওয়াই যদি আমরা বের করতে চাই, দেখো তো আর কি চেঞ্জ হয়েছে? হয় নাই। আলফা আলফা কি চেঞ্জ হয়েছে? হয় নাই। কিন্তু একটা সাইন আরেকটা হচ্ছে কি বলতো কস। তাইলে নিয়মটা কি দেখো, অনেক সময় এমন হইতে পারে আমরা যেই কোণটা নিয়েছি সেই কোণটা লম্বের সাথে নিয়েছি,
অর্থাৎ আমরা এটাকে আলফা না ধরে আমরা এইটাকে মনে করলাম আলফা ধরলাম, তাইলে কি হয় বলতো, তাইলে নিয়মটা কি হয় বলতো, তাইলে এই বরাবর উপাংশটা কজ হবে। আমরা একটু পরে আর একটু সুন্দর করে শিখাচ্ছি। তাইলে সেই ক্ষেত্রে আনুভূমিক উপাংশটা যদি এরকম হয় যে আনুভূমিক উপাংশটা ভূমি বরাবরই থাকতে হবে, বিষয়টা কিন্তু তা না। নিয়মটা হচ্ছে যার সাথে কোণ করবে সেই কজ আলফা, যার সাথে কোণ করবে সে কজ আলফা, আর যার সাথে কোণ করবে না, খেয়াল করে দেখো এর সাথে আলফা কোণ করছে সেহেতু এই বরাবর উপাংশটা হচ্ছে আর কজ আলফা, আর এই বরাবর কি কোনো কোণ করেছে সেটা কত, বিটা বা 90 মাইনাস আলফা। আলফা তো আর করে নাই, কত করেছে, 90 মাইনাস আলফা করছে, তাইলে সেই ক্ষেত্রে এটা হবে কত বলতো, আর সাইন আলফা। তাহলে নিয়ম হচ্ছে যার সাথে কোণ করছে সেটাই আনুভূমিক উপাংশ, সেটা কজ আলফা, যার সাথে কোণ করে নাই সেটাই উলম্ব উপাংশ সাইন আলফা, যার সাথে কোণ করেছে সেটাই আনুভূমিক উপাংশ কজ আলফা, যার সাথে কোণ করে নাই সেটাই উলম্ব উপাংশ কি বলতো, সাইন আলফা। তাহলে বিষয়টা একটু বোঝানোর জন্য আর একটু ক্লিয়ার করার জন্য আমরা যদি একটু তোমাদের সাথে কথা বলি, যেমন মনে করলাম আমার কাছে 3টা চিত্র আছে, একটু বোঝার চেষ্টা করি। আমার কাছে 3টা চিত্র আছে বা একই চিত্র 4টা আছে। আমার কাছে এর মধ্যে এটাই হচ্ছে লব্ধি, এটাই হচ্ছে লব্ধি, এটাই হচ্ছে লব্ধি, এটাই হচ্ছে লব্ধি। তাহলে এটা যদি রেজাল্টেন্ট, এটা রেজাল্টেন্ট, এটাও রেজাল্টেন্ট, এটাও রেজাল্টেন্ট। ভালো করে বুঝো। তাহলে যদি কখনো এমন হয় বাচ্চারা, রেগুলার কনসেপ্ট, যদি কখনো এমন হয় যে এইটা আলফা, তাহলে এই বরাবরটা হচ্ছে আর কজ আলফা, আর এই বরাবরটা হচ্ছে আর সাইন আলফা। ভালো করে বোঝার চেষ্টা করো, যার সাথে কোণ করছে সেটা কজ, আর যার সাথে কোণ করে নাই সে কি বলতো, সাইন। একই রকম ভাবে দেখো, যদি এরকম চিন্তা করি যে এই কোণটা হচ্ছে আলফা, তাহলে এই বরাবর উপাংশটা কি বলতো, আলফা আর কজ আলফা, এই বরাবর উপাংশটা হচ্ছে আর সাইন আলফা। আচ্ছা একটু খেয়াল করে দেখো বাচ্চারা, যদি মনে করো যে না আমরা কজ দিয়ে লিখতে চাই, তাহলে এইটা যদি আলফা হয় তাহলে এই বরাবর উপাংশটা হচ্ছে আর কজ আলফা, আর এই কোণটা কত, এই কোণটা 90 মাইনাস আলফা, তাহলে এই বরাবর উপাংশটা হচ্ছে আর কজ 90 মাইনাস আলফা। একই রকম ভাবে এই কোণটা যদি কি হয় বলো তো, আলফা, এই কোণটা যদি কি হয় 90 মাইনাস আলফা, তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি এই বরাবর উপাংশটা কি বলতো, এটার সাথে কোণ করছে কত, আলফা, কোণ করে নাই কত, 90 মাইনাস আলফা, তাহলে আমরা কি বলতে পারি, আর সাইন 90 মাইনাস আলফা, আর এই পাশের কোণটা হবে আর সাইন আলফা। দেখো প্রেজেন্টেশন আলাদা কিন্তু ভ্যালু সবার সেম। বিষয়টা এরকম না যে একটা ভেক্টর ভেঙে ভিন্ন ভিন্ন লম্ব উপাংশ পাওয়া যাবে, একটা ভেক্টর ভেঙে একটাই লম্ব উপাংশ পাওয়া যাবে, কিন্তু ভিন্ন ভিন্ন প্রেজেন্টেশন হতে পারে। অর্থাৎ আমি যদি আরেকটু তোমাদেরকে বুঝিয়ে বলি, যে মনে করলে আমার কাছে দুইটা ভেক্টর আছে, আমার কাছে একটা ভেক্টর আছে সেটা হচ্ছে লব্ধি ভেক্টর, সেটা মনে করলাম 10 নিউটন। এই 10 নিউটনটা কি করেছে বলতো, 10 নিউটনটা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ করছে, তাহলে এই বরাবর উপাংশটা হচ্ছে 10 cos 30 ডিগ্রি, এই উপাংশটাই আবার কি 10 sin 60 ডিগ্রি, কারণ এই কোণটা কিন্তু 60 ডিগ্রি। আবার এই পাশের উপাংশটা যদি আমরা কি লিখি বলতো, 10 cos 60 ডিগ্রি, আবার এই উপাংশটাই হচ্ছে কি 10 sin 30 ডিগ্রি। আমার কথা বুঝছো কিনা দেখো, দেখো তো চিত্রগুলি দেখো, এই কথাগুলি কিন্তু বুঝতে হবে। তাহলে নিয়মটা হচ্ছে কি, একটার সাথে 30 ডিগ্রি কোণ করছে, আরেকটার সাথে 60 ডিগ্রি কোণ করছে, তাহলে যার সাথে 30 ডিগ্রি কোণ করছে সেটা cos 30, যার সাথে 60 ডিগ্রি কোণ করছে সেটা কি বলতো, cos 60। ঠিক আছে, তাহলে এটার সাথে 30 ডিগ্রি কোণ করছে, এটার সাথে 60 ডিগ্রি কোণ করছে, তাহলে এরকম না যে এটা কি cos 30 এটা sin 60, মানে নিয়মটা কি, যেই কোণটা তুমি নিবা সেই কোণটা কি হয় বলতো, cos উপাংশ হবে। দেখো বুঝছো কিনা, নিয়মটা কি, যার সাথে কোণ করছে সেটা cos, আর যার সাথে কোণ করে নাই সেটা কি sin। তাহলে আমি এই উপাংশটা নিতে চাই, তাহলে এই উপাংশের সাথে লব্ধি রেজাল্টেন্টটা কত কোণ করছে, আলফা,
কিন্তু আমি এই উপাংশটা সাইন দিয়ে লিখতে চাই, তাহলে আমরা কি যেই কোণ করছে সেটা নিব না, অপরটারটা কোণ নিব। তাহলে অপরটার কোণ কত 90 মাইনাস আলফা, সেজন্য আর সাইন 90 মাইনাস আলফা। একই রকমভাবে আমি এই বরাবর উপাংশ বের করতে চাই, তাহলে এই বরাবর কোণ করছে কত 90 মাইনাস আলফা, তাহলে আমি যদি 90 মাইনাস আলফা নিই তাহলে কস দিয়ে লিখতে হবে, কিন্তু আমার উদ্দেশ্য আমি কি দিয়ে লিখবো, সাইন দিয়ে লিখবো। তাহলে সেই ক্ষেত্রে যত কোণ করছে তত নেওয়া যাবে না, অপরটার সাথে কোণ যত করছে তত নিয়ে সাইন দিতে হবে। তাহলে নিয়মটা হচ্ছে যার সাথে কোণ করছে সেটা নিলে কস দিতে হবে, আর যার সাথে কোণ করে নাই বা অপরটার সাথে যে কোণ করছে সেটা নিলে সাইন দিতে হবে। বুঝছো কিনা দেখো। এগিয়ে গেলাম, যেই কথাটা আমরা এতক্ষণ বলছিলাম তোমাদেরকে, যে আমার কাছে এইখানে একটা ভেক্টর আছে, এইখানে আরেকটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টর মিলা এইখানে রেজাল্টেন্ট তৈরি করছে। রেজাল্টেন্ট যদি তৈরি করে তাহলে এটা যদি আর ভেক্টর হয়, আর ভেক্টরটার মান ধরলাম 100 নিউটন ভেক্টর, তাহলে এইটা যদি 30 ডিগ্রি কোণ হয় আর এটা যদি 60 ডিগ্রি কোণ হয়, তাহলে আমি জানতে চাচ্ছি এক্স এবং ওয়াই এর মান কত। আর ভেক্টর ভেঙে আমি এক্স এবং ওয়াই পেয়েছি, তাহলে এক্স এর মানটা কত বলো আমাকে। তাহলে এক্স ভেক্টরের মানটা কি, ভাঙতেছি কাকে, 100কে, কস কি যেহেতু 30 ডিগ্রি করছে তাহলে কস 30, তাহলে কস 30 মান কত বলো, √3/2, তাহলে 86.67 নিউটন আসবে। আর ওয়াই ভেক্টরটার মান কত, ভাঙতেছি কাকে, 100কে, সাইন দিয়ে লিখতে চাই, তাহলে কি এর সাথে 30 ডিগ্রি করলে এটা কস, আর ওইটা কি 30 ডিগ্রির জন্য সাইন, তাহলে সাইন কত বলতো 30 ডিগ্রি, তাহলে কি হয় বলতো 50 নিউটন, সাইন 30 মান হাফ। এখন আমার তোমার কাছে প্রশ্ন, যেহেতু আমরা কি করেছি বলতো, এক্স এবং ওয়াই পেয়েছি কার কাছ থেকে, আর এর কাছ থেকে, তাহলে এই এক্স ওয়াই মানে আর কে ভাঙলে এক্স আর ওয়াই পাই, তাহলে সেই ক্ষেত্রে এক্স আর ওয়াই যোগ করলেও কি হওয়ার কথা, আর হওয়ার কথা। তাহলে এখানে যদি এক্স আর ওয়াইকে যোগ করি তাহলে কি কখনো 100 হবে, দেখো তো 86 আর 50 যোগ করলে কখনো কি 100 হবে, তাহলে কি এটা ভুল বলো তো আমাকে একটু, আমি কি বলতে চাচ্ছিলাম বুঝছো কিনা। যেহেতু আর ভেক্টর ভেঙে এক্স এবং ওয়াই পেয়েছি, ওয়াই আর এক্স যোগ করলেও কি পাওয়ার কথা বলো তো, আর পাওয়ার কথা, তাহলে তো পাইলাম না, তার মানে কি কোথাও ভুল আছে বলো তো একটু। একই মান থাকবে, মানে তুমি 60 ডিগ্রি ইউজ করে করতে চাইলেও যে আলাদা মান হবে বিষয়টা কিন্তু এরকম না। তুমি যদি এক্সটারে কি 60 ডিগ্রি ইউজ করে করতে চাও তাহলে চিন্তা করো, তাহলে এই এক্স এর সাথে কি 60 ডিগ্রি করছে, করে নাই, তাহলে এটা কি হয় বলো তো 100 সাইন 60 ডিগ্রি, আর এই ওয়াই এর সাথে কত করছে 60 ডিগ্রি, তাহলে কি হয় বলো তো 100 cos 60 ডিগ্রি। দেখো মান সেমই আছে, মানে বিষয়টা এরকম না যে তুমি কি করবা বলো তো, cos দিয়ে করলে এক মান পাবা, সাইন দিয়ে করলে কি পাবা বলো তো আরেক মান পাবা, বিষয়টা কিন্তু তা না। আচ্ছা এখানে বেজাল হয়েছে হচ্ছে তোমরা তো এটা আক্ষরিক যোগ করে দিছো, এক্স এবং ওয়াই কি এটা কি নর্মাল স্কেলার রাশি, এক্স আর ওয়াই কি স্কেলার রাশি, অবশ্যই স্কেলার রাশি না, সেটা কি রাশি, ভেক্টর রাশি। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে সেটা কি নর্মাল যোগ হবে, তাহলে আর যোগ করলে যদি কি পাও বলো তো, আর ভাগ করলে যদি কি পাও এক্স ভেক্টর আর ওয়াই ভেক্টর পাও, তাহলে এদেরকে যোগ করলে কি আর ভেক্টর পাওয়া যাবে, নর্মালি যোগ করলে পাওয়া যাবে না, ভেক্টর হিসেবে যোগ করতে হবে। তাহলে দুইটা ভেক্টর রাশি যদি পরস্পর 90 ডিগ্রি থাকে তাহলে সূত্র কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লব্ধি না, তার মানে কি ঘটনা বলো তো, বলো এক্স এর মান কত বলো তো 86.67 হোল স্কোয়ার প্লাস 50 হোল স্কোয়ার না, করে দেখো এখানে 100 নিউটন আসবে। 86.6 এর তো পুরা মান নেই সেজন্য হয়তো 99.99 বা 95 এরকম কিছু আসবে। বুঝতে পেরেছ, এগিয়ে গেলাম। তাহলে আমরা যেটা বলতে চাই তোমাদেরকে, যদি কোনো কারণে এরকম এক্স অক্ষের সাথে তিনটা ভেক্টর একসাথে থাকে, মনে করো এটা 10 নিউটন, এটা 20 নিউটন, এটা 30 নিউটন, মনে করো এইটা হচ্ছে 30 ডিগ্রি, এইটা 20 ডিগ্রি, এইটা মনে করো 10 ডিগ্রি। এখন আমি তোমাদের সাথে জানতে চাই যে এটা যদি এক্স অক্ষ হয়, এটা ও বিন্দু যদি হয়, এটা যদি এক্স অক্ষ হয়, আমি তোমাদের কাছে জানতে চাই যে এই তিনটা ভেক্টরের লব্ধির মান কত। এই তিনটা ভেক্টরের আমি লব্ধির মান জানতে চাচ্ছি। এই তিনটা ভেক্টরের যদি আমি লব্ধির মান জানতে চাই তাহলে কি করব বলো তো, এই তিনটা ভেক্টরের লব্ধি যদি বের করতে চাই, নর্মালি এখন পর্যন্ত তুমি যেই সূত্রগুলো জানো সেই সূত্রগুলো দিয়ে যদি আমি এদের লব্ধির মান বের করতে চাই তাহলে কি পাবো, মানে কি পাবো এখানে, যেটা কি করতে হবে, ফার্স্টে এই 10 নিউটন আর 20 নিউটন মিলে একটা লব্ধি তৈরি করতে হবে। যখন 10 নিউটন আর 20 নিউটন মিলা লব্ধিটা তৈরি করবে তখন আবার কি হবে, আরেক প্যাচ হবে, কারণ 10 আর 20 মিলে যে নতুন লব্ধিটা তৈরি হলো সেই নতুন লব্ধিটার কি জানি না আমরা বলতো, কোণ জানি না, তখন আবার এই কোণ হিসাব করতে হবে, তাহলে এই কোণ হিসাব করে আবার 10-এর সাথে যোগ দিতে হবে, তারপরে আবার লব্ধি বের করতে হবে। তার মানে কি বলতো, তিনটা ভেক্টর বের করতে গিয়ে লব্ধি সূত্র 2বার ফেলতে হয়েছে। তাহলে এখানে আল্লাহ না করুক যদি ভেক্টর 10টা হয় তাহলে লব্ধির সূত্র কি 9বার ফেলতে হবে। তাহলে আমরা চাইতেছি কি বলতো, এটার থেকে একটু মুক্তি পাইতে। তাহলে এটার থেকে যদি মুক্তি পাইতে হয় তাহলে কি করতে হবে বলতো, এই ভেক্টরগুলি বাদ দিয়ে
এই ভেক্টরগুলির উপাংশ বিধি দিয়ে যোগ করতে হবে। তাহলে উপাংশ বিধিটা কি আমরা যদি একটু বলি তোমাদেরকে, তাহলে নিয়ম হচ্ছে উপাংশ বিধিটা এখানে যতগুলি ভেক্টর থাকুক না কেন সবগুলি ভেক্টর মিলা একটা ভেক্টর বানাই দিতে হবে। সরি, সবগুলি ভেক্টরকে দুইটা করে উপাংশ নিতে হবে। সবগুলি ভেক্টরের কয়টা করে উপাংশ নিব আমরা? এইখানে তিনটা ভেক্টর আছে, তাহলে সবগুলি ভেক্টরের কয়টা করে উপাংশ নিব বলো তো? দুইটা করে উপাংশ নিব। তার মানে কি 10 নিউটনের দুইটা উপাংশ পাবো, 20 নিউটনের দুইটা উপাংশ পাবো, 30 নিউটনেরও দুইটা উপাংশ পাবো। যখন আমি এই দুইটা করে উপাংশ পাইলাম তখন কি হইলো দেখো তো, তখন চেহারাটা কেমন দাঁড়াইলো? একটু দেখো তো। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। যখন দুইটা মিলা একটা উপাংশ পাইলাম, দেখো একটু খেয়াল করো। তাহলে এখন মনে করো এই 10 নিউটন ভাঙা আমরা এক্স অক্ষ বরাবর একটা উপাংশ পাইলাম, ওয়াই অক্ষ বরাবর উপাংশ পাইলাম। 20 নিউটন ভাঙা আমি এক্স অক্ষ বরাবর একটা উপাংশ পাইলাম, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ পাইলাম। 30 নিউটন ভাঙা আমি আবার কি করলাম? এক্স অক্ষ বরাবর উপাংশ পাইলাম, ওয়াই অক্ষ বরাবর উপাংশ পাইলাম। এখন তুমি আমাকে বলতে পারো যে স্যার পাগল টাগল হয়ে গেছেন কিনা, আপনাকে তিনটা ভেক্টর দিয়ে একটা ভেক্টর বানাইতে বলছি। এই তিনটা ভেক্টর নিয়ে একটা ভেক্টর বানাইতে বলছি, এই তিনটা ভেক্টরের জন্যই তো বাঁচতেছি না। তিনটা থেকে একটা বানাইতে বলছি, এখন আপনি আবার কি শুরু করছেন বলতো? তিনটা থেকে 6টা বানাই দিচ্ছেন। তাহলে তিনটা থেকে যদি 6টা বানাই দেন তাহলে আমার লাভ হইলো কি? আমার তো আরো লস হয়ে গেল। তাহলে তিনটা থেকে যদি 6টা বানাইতে হয় তাহলে ঘটনাটা কি হয়ে গেল? আরো বেশি হয়ে গেল। কিন্তু মজার বিষয় কি জানো বাচ্চারা, এখান থেকে তিনটা থেকে 6টা বানাইছি তোমার কাছে মনে হচ্ছে, কিন্তু আসলে আমি কিন্তু 6টা বানাইনি। আমি আসলে এই তিনটা থেকে দুইটা ভেক্টর বানাইছি। কিভাবে বানাইছি একটু যদি তুমি খেয়াল করো তাইলেই তুমি বুঝতে পারবা। এইখানে চিন্তা করে দেখো, এইখানে যেই অবস্থাটা তৈরি হয়েছে সেই অবস্থাটা যদি আমরা কি করি বলতো, এইখানে আরেকবার দেখাইতে চাই তোমাদেরকে। এইখানে যে এক্স অক্ষ বরাবর তিনটা ভেক্টর আছে, সেই এক্স অক্ষ বরাবর তিনটা ভেক্টর কি আলাদা ডাইরেকশনে কাজ করে না সেম ডাইরেকশনে কাজ করে? সেম ডাইরেকশনে কাজ করে। তাহলে আমরা কি এই তিনটাকে একসাথে যোগ করে দিতে পারি? নরমালি একটা যোগ করে একটা লিখে দিলাম লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ। আবার উপরের যে তিনটা ভেক্টর আছে আসলে তিনটা মিলে কি একই দিকে কাজ করার কারণে আমরা আর ওয়াই লিখতে পারি। এবং মজার বিষয় কি, এই উপাংশ দুইটা পরস্পর লম্ব হওয়ার কারণে এদের লব্ধি বের করা আমার জন্য একদম ইজিএস একটা কাজ। সেটা কি বলতো? আর এক্স স্কোয়ার প্লাস কত? আর ওয়াই স্কোয়ার। আর যদি এই লব্ধিটা এক্স অক্ষের সাথে থিটা কোণ করে তাহলে সেই থিটার মানটাও আরও সহজ। টেন ইনভার্স কত বলতো? আর ওয়াই বাই কত? আর এক্স। বুঝছো কিনা দেখো। তাহলে একটু চিন্তা করে বলো, আরেকটু সহজ করে দিই তোমাদেরকে। এই তিনটা ভেক্টরের এক্স অক্ষ বরাবর দেখো, এই যে লব্ধি তো এটা ঠিক না, এই লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ এটা হচ্ছে কি আর কস থিটা। লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশ এটা হচ্ছে কি আর sin থিটা। লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ সেটা হচ্ছে আর cos থিটা। লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশ সেটা হচ্ছে কি বলতো? আর sin থিটা। লব্ধির এক্স অক্ষ বরাবর উপাংশ সেটা কি বলতো? আর cos থিটা। লব্ধির ওয়াই অক্ষ বরাবর উপাংশ সেটা কি বলতো? আর sin থিটা। ঠিক আছে, অর্থাৎ কি বলতো? অর্থাৎ এই এক্স অক্ষ বরাবর তিনটা লব্ধির যোগফল সেটা কি cos উপাংশের যোগফল ছিল। তাহলে এক্স অক্ষ বরাবর যে তিনটা লব্ধি আছে, তিনটা ভেক্টর আছে, সেই তিনটা ভেক্টরের যোগফল কি বলতো? cos উপাংশের যোগফল হইলে লব্ধির cos উপাংশ পাবো, আর sin উপাংশের যোগফল হইলে লব্ধিরও কি পাবো বলতো? sin উপাংশ পাবো। cos উপাংশ হইলে লব্ধিরও cos উপাংশ পাবো, sin উপাংশ যোগ করলেও লব্ধির কি পাবো? sin উপাংশ পাবো। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে সেই ক্ষেত্রে আমরা লব্ধি লিখতে পারবো রুট ওভার কত বলতো? আর cos থিটা হোল স্কোয়ার প্লাস কত? আর sin থিটা হোল স্কোয়ার। বাচ্চারা এই চিত্রটা এক একজন কীভাবে বলতো? এক একজন এক একভাবে প্রেজেন্ট করে, এক একজন এক একভাবে থিঙ্ক করে। সবাই কেউ cos উপাংশ দিয়ে অঙ্ক করে, কেউ sin উপাংশ দিয়ে অঙ্ক করে। কিন্তু আমার জন্য পজিটিভ হচ্ছে cos উপাংশ দিয়ে অঙ্ক করা আর sin উপাংশ দিয়ে অঙ্ক করা। মানে চাইলে তুমি দুইটাই cos দিয়ে করতে পারবা, চাইলে দুইটাই sin দিয়ে করতে পারবা। কিন্তু আমার ক্ষেত্রে সুবিধা হচ্ছে কি বলতো? এই যে যদি কি করি দেখো তো, এই যে একটা যদি কি করি কোনোভাবে cos উপাংশ বের করতে পারি, সেই cos এর জায়গায় খালি কি লাগাই দিব? sin লাগাই দিলেই কি হয়ে যাবে? sin উপাংশ হয়ে যাবে। বিষয়টা হয়তো আমি বুঝাইতে পারতেছি না, কারণ আমরা যখন একটা অঙ্কে যাব, আমরা যখন একটা কনসেপ্টে যাব তখন বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে তোমার কাছে। আমরা যখন একটা অঙ্ক করব তখন আরেকটু ক্লিয়ার হবে। এখন তোমাকে এটা না বুঝাইতে পারলো, আমরা একটা অঙ্ক যাচ্ছি, এখন অঙ্কে গেলেই তুমি বুঝতে পারবো বিষয়টা কি। বিষয়টা একটু দেখো তো, আমরা যদি আবার চিত্রটা আঁকতে চাই তোমাদের সাথে, যে এটা মনে করলো এক্স অক্ষ, এর সাথে আমার কাছে তিনটা ভেক্টর দেওয়া আছে, একটা 10 নিউটন, একটা 20 নিউটন আর একটা 30 নিউটন। তাহলে 10 নিউটন, 20 নিউটন আরেকটা হচ্ছে 30 নিউটন। এইটা হচ্ছে 30 ডিগ্রি, এইটা হচ্ছে 20 ডিগ্রি, এইটা হচ্ছে 10 ডিগ্রি।
তাহলে এখন এই তিনটা ভেক্টরের লব্ধি যদি আমরা বের করতে চাই, প্রথম কাজটা হচ্ছে এই তিনটা ভেক্টরের লব্ধি যদি আমরা বের করতে চাই, তাহলে প্রথম কাজটা হচ্ছে সবগুলি ভেক্টরের এক্স অক্ষ বরাবর উপাংশ নিয়ে যোগ করব। দেখো ভাষাটা দেখো একটু আমার কাছ থেকে শিখাও। বলগুলোর এক্স অক্ষ বরাবর উপাংশের লব্ধি। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশের লব্ধি যদি নেই, তাহলে সেটা হবে আর কস থিটা। তাহলে তার মানটা কত একটু খেয়াল করে দেখো। 10 এক্স অক্ষের সাথে কোণ কত 30 ডিগ্রি, তাহলে 10 cos 30 প্লাস 20 cos 20 আর 30 cos 10 ডিগ্রি। বুঝতে পারছো বিষয়টা বাচ্চারা? সবগুলির কজ উপাংশ নিছি। তুমি যখন এভাবে উপাংশ নিয়েছো তখন তুমি পাইছো লারু। কেন লারু পাইছো? কারণ তুমি ভাঙতেছো কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাইলে তুমি 10 নিউটনের কোণটা এক্স অক্ষ বরাবর নিলেও এই 20 নিউটনের কোণটা কার সাথে নিছো? 10 নিউটনের সাথে। তুমি কি 10 নিউটন বরাবর ভেক্টর ভাঙতেছো? ভাঙতেছো না। তুমি কি বরাবর ভাঙতেছো? তুমি এক্স অক্ষ বরাবর ভাঙতেছো। তাহলে তোমার কাজ হচ্ছিল কি বলতো? তুমি এক্স অক্ষের সাথে কি করবা? কোণ নিবা। তুমি তো 10 নিউটনের সাথে ভাঙতেছো না, ভাঙতেছো কার বরাবর বলতো? এক্স অক্ষ বরাবর। তাহলে তোমার কাজটা কি বলতো? এই যে এই 20 নিউটন এক্স অক্ষের সাথে কত কোণ করছে বলতো? এটা 30 হলে এটা কত বলতো? 20। তার মানে এটা হচ্ছে 50 ডিগ্রি কোণ করছে। একই রকম ভাবে 30 নিউটন এক্স অক্ষের সাথে কত কোণ করছে বলতো? 60 ডিগ্রি। তাহলে তোমরা সব মিলায় কি পেয়ে গেলা বলতো? আর কস থিটা পেয়ে গেলা।